সকাল 10টায় একজন লোকের মারফতে 1,00,000 টাকা পাঠিয়ে দিল। আমি পাইলট সুরাসিকোকে সঙ্গে নিয়ে শহরে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে স্টেডিয়াম মার্কেটে গিয়ে 30,000 টাকা জামানত দিয়ে সুন্দর একটি দোকান ভাড়া নিয়ে নিলাম। দোকানের অবস্থান খুবই সুন্দর, সকলের নজর কেড়ে নেওয়ার মতো জায়গা। তারপর আমি ডেকোরেশনের যাবতীয় মালামাল খরিদ করলাম। এর মধ্যে অত্যাধুনিক 2 সেট মাইক ও আনুষঙ্গিক যাবতীয় যন্ত্রপাতি ক্রয় করলাম। এমন সুন্দর সেট নাকি আর মাত্র একজনের আছে। মালামাল দিয়ে ঘর সাজিয়ে বিশাল একটি সাইনবোর্ড লাগিয়ে দিলাম। সাইনবোর্ডে লেখালাম কমরেড ডেকোরেটর ও মাইক সার্ভিস। এখানে বিবাহ শাদী ও অন্যান্য অনুষ্ঠানে গেট তৈরি, রান্নাবান্না থেকে নিয়ে যাবতীয় কাজের অর্ডার রাখা হয়। জনসভা ও অন্যান্য অনুষ্ঠানে সর্বাধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক অল্প মূল্যে ভাড়া দেওয়া হয়। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। তারপর বড় বড় ব্যানার লিখে মোড়ে মোড়ে ঝুলিয়ে দিলাম এবং 5 জনকে ডেকে এনে তাদের কাজ বুঝিয়ে দিলাম। দোকানের পিছনে অতি আরামের সাথে থাকার জন্য 5 জন সাথীর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আমার এই কাজ দেখে মাওলানা বলখি খুব দুঃখিত হয়ে বললেন, হুজুর, আমরা তো ব্যবসার জন্য আসিনি, তাহলে এমনটি হলো কেন? আমি বললাম, চিন্তার কোনো কারণ নেই, এর দ্বারাও অনেক উপকার হবে। আপনিই হলেন এই ব্যবসার জিম্মাদার। তারপর তাদেরকে রেখে আমি আমার হোটেলে চলে গেলাম। দিন যতই অতিবাহিত হচ্ছে, দেশের অবস্থা ততই খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছে। দিনের ক্ষীণ প্রদীপটুকু কোথাও জ্বলতে দেখা যায় না। বিশেষ করে মুসলমানদের আচরণে মন মেজাজ আরও খারাপ হয়ে গেল। তারা একচেটিয়াভাবে কমিউনিজমের ছায়াতলে আশ্রয় নিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করতে লাগল। বারবারই আমার মনে পড়ছিল আমার আব্বাজানের নসিহতের কথা। আব্বাজান বলতেন, কোনো জাতির অধঃপতনের আগে 3টি জিনিসের অধঃপতন ঘটে, অর্থাৎ 3টি জিনিস অধঃপতন না হলে জাতির অধঃপতন হয় না। সে 3টি জিনিস হলো: 1. জাতির পূর্বসূরিদের ইতিহাস ভুলে যাওয়া। 2. বিজাতীয় তাহজিব তামাদ্দুন ও কৃষ্টি কালচার আমদানি করা। 3. সমাজপতিদের চিন্তা চেতনার বিকৃতি ঘটা। এ 3 জিনিসের অধঃপতনই জাতির অধঃপতন। হজরত সাহাবে ইকরাম সবাই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। আমাদের নবী ছিলেন তলোয়ারধারী নবী। তলোয়ার ছিল মুসলমানদের গর্ভের বস্তু। মুসলিম ললনারা মুজাহিদ ছাড়া বিয়ে বসত না। সে সময় মুসলমানরা নিজের মেয়ে বা কোনো বোন বিয়ে দেওয়ার পূর্বে খোঁজ নিতেন বর কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছে, কয় যুদ্ধে বিজয়ী হয়েছে আর পরাজিত হয়েছে কয় যুদ্ধে। পরাজিত হওয়ার কারণ কি ছিল, কি অস্ত্র চালাতে পারে, অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞাসা করতেন। তারপর সেই দুলহার নিকট নিজের মেয়ে বা নিজের বোনকে বিবাহ দিতেন। এই ইতিহাস মুসলমান একেবারেই ভুলে গেছে। বর্তমানে মেয়ে পক্ষ জানতে চায় পাত্রের পিতা মাতা, ভাই বোন, বাড়িঘর আছে কিনা, লেখাপড়া কোন পর্যন্ত করেছে, এসএসসিতে রেজাল্ট কি ছিল, বিএ এমএতে রেজাল্ট কি বা কত নম্বর পেয়েছে, পাত্র চাকুরি করে না ব্যবসা, চাকুরি করলে বেতন কত পায়, আর ব্যবসা করলে মাসিক আয় কত, এসব বায়োডাটা তালাশ করে বিবাহ দেয়। এসব ছাড়াও মুসলমানদের ঘরে ঘরে চলছে সিনেমার চর্চা। কোন চ্যানেল থেকে কখন কোন ছবি আসছে তা ছোট ছোট বাচ্চারা খবর রাখে। সমস্ত পূজার উপকরণ আর মূর্তির আইটেম এখন মুসলমানদের শোকেসে ভর্তি। 7 গ্রাম তালাশ করলেও মুসলমানদের ঘরে একটি পিস্তলও পাওয়া যাবে না। গানের মাস্টার আর বাদ্যবাদকরা সকাল সন্ধ্যায় এসে বাচ্চাদেরকে গান বাজনা আর নৃত্য শিক্ষা দিয়ে যাচ্ছে। সেকালের মুসলমান সন্তানরা ইলমে দ্বীন শিক্ষার সাথে সাথে নিয়মিত ঘোড়দৌড়, তলোয়ার চালনা, তীর আর নেজা নিক্ষেপের অনুশীলন করত। আজ মুসলমান সন্তানরা বল, হকি, ক্রিকেট, দাবা, তাস, লুডো খেলার চর্চা করে নিয়মিত। হায়রে মুসলমান, হায়রে তোদের কুশিক্ষা, কুকালচার। ইসলামের ধারক বাহক ওলামা ইকরামগণ ইলমে ফিকা, ইলমে তাফসির, ইলমে হাদিস, ইলমে মান্তেক, ইলমে ফাসাহাত, ইলমে বালাগাত, ইলমে আদব, ইলমে ফিলোসফির চর্চায় খুব বেশি মন দিয়েছেন।
কিন্তু যুদ্ধবিদ্যার প্রতি মনোযোগী নন। যুদ্ধের প্রতি যুবকদেরকে উৎসাহিত পর্যন্ত করছেন না। এসব বিষয়ের প্রতি লক্ষ্য করে মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। জিহাদের দিকে মুসলমান যুবকরা এগিয়ে আসছে না। 2-4-10 জনে জিহাদ করে কি করা যাবে তা ভেবে পাচ্ছে না। এ জাতিকে মনে হয় আর উদ্ধার করা যাবে না। এসব চিন্তা করে আমি খুবই দুর্বল হয়ে গেলাম। মনের দিক থেকেও ভেঙে পড়লাম। একজন মুজাহিদের মন ভেঙে গেলে তার জন্য পুরস্কার মিলে পরাজয়ের গ্লানি। আমার ভাগ্যেও হয়তো পরাজয় লেখা রয়েছে, তাই আল্লাহর নিকট বেশি বেশি তওবা ইস্তিগফার করতে লাগলাম। এমন সময় মিস জামিলিনা ও কেনিডলি এসে বলল, ভাইজান, অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছি। সেখান থেকে আনা তো খুবই রিস্কের ব্যাপার। রয়েছে সীমান্ত ও ছোট বড় অনেকগুলো চেকপোস্ট। এগুলো ফাঁকি দিয়ে এ পর্যন্ত পৌঁছানো তো খুবই কঠিন। কিভাবে করা যায়? আমি জিজ্ঞাসা করলাম, কোন দেশের সাথে লাইন করেছেন? বলল, চিন্তা করে দেখি। সে বলল, ইউক্রেনের মোলদাভিয়া থেকে আনা যাবে। সেখানে এক প্রভাবশালী অস্ত্র ব্যবসায়ীর সাথে চুক্তি হয়েছে। আমি একটু চিন্তা করে বললাম, মোলদাভিয়া থেকে অস্ত্র সংগ্রহ কোনো ব্যাপারই নয়, সহি সালামতে মস্কো পর্যন্ত পৌঁছে যাবে। তা কি করে হয়? জিজ্ঞাসা করল ডলি। মস্কোর সাথে ইউক্রেন ও মোলদাভিয়ার রয়েছে রেল যোগাযোগ। রেলে বুকিং দিলে হেসে খেলে মাল মস্কো স্টেশনে এসে পৌঁছে যাবে। আশা করি রাস্তায় কোনো চেকও হবে না। এটা কি করে সম্ভব? মোলদাভিয়া থেকে হোটেল গার্ডেনের জন্য 2টি ফ্রিজ খরিদ করবেন। ফ্রিজের ভিতরের সব কিছু খুলে ফেলে এর ভিতর অস্ত্র ও গোলাবারুদ ঢুকিয়ে সুন্দর করে প্যাকেট করে বুকিং দিতে হবে। তারপর রেল কর্মকর্তারা সযত্নে মস্কো পৌঁছে দেবে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে, তা হলো ফ্রিজের ভিতরের যে অংশ খুলে রাখা হবে সে অংশের ওজনে মাল ঢোকাতে হবে। এর চেয়ে 1-6 বেশি বা কম যেন না হয়। কম বেশি হলে সন্দেহের সৃষ্টি হতে পারে। ভালোই বুদ্ধি এঁটেছেন তো। এভাবে আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না। বাকি আল্লাহর ইচ্ছা। অতঃপর আমার নিকট অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ও বোমার একটি তালিকা চাইল। আমি আমার প্রয়োজনীয় সামানার একটি লিস্ট তার হাতে দিয়ে বললাম, এই সবগুলিরই দরকার, তবে কেমিক্যাল জাতীয় মালামালের চাহিদা খুবই বেশি, আর গ্রেনেড, ডিনামাইট এগুলোর। বাদবাকি অস্ত্রগুলো যদি আনতে পারেন তবে ভালো হয়। অতঃপর আমার কাছে একজন লোক চাইলেন। আমি পাইলট সুরাসিকোকে ডলির সাথে দিয়ে দিলাম। পরদিন ওরা মোলদাভিয়া চলে গেল। আমার পরামর্শ অনুযায়ী লিস্টভুক্ত মালামাল সংগ্রহ করল, কিন্তু কিছু কিছু মালামাল ও বারুদ পর্যাপ্ত পরিমাণ পেল না। যতটুকু সংগ্রহ করতে পেরেছে সবগুলো ফ্রিজের খোসার ভিতর ভরে রেল স্টেশনে বুকিং দিয়ে উভয়ে চলে এলো। আমি তাদের সাহসিকতা দেখে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। 5 দিন পর মস্কো স্টেশন থেকে টেলিফোন আসলো ফ্রিজ বুঝে নেওয়ার জন্য। কেনিডলি তার পিকআপ পাঠিয়ে দিল। স্টেশনের গোডাউন থেকে মাল খালাস করে হোটেলে নিয়ে এলো। গভীর রজনীতে আমি সুরাসিকোকে নিয়ে সব মাল বের করে দেখলাম। সেখানে 2 তরুণীও ছিল। পাইলট আমাকে জিজ্ঞাসা করলেন, খোবায়েব ভাই, কেমিক্যালগুলো দ্বারা কি করবেন? এগুলোর ফাংশন বুঝেন বলে মনে হয়? উত্তরে বললাম, তেমন বুঝি না, তবে ঠেকায় কাজ চালাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আপনার প্রযুক্তি আপনি কাজে লাগান। আমারও কিছু প্রযুক্তি আছে, আমি তা কাজে লাগাবো। আমি তার কথা শুনে খুবই বিস্মিত হলাম। ভাবলাম, আরও একটি শক্তি আমাদের হাতের মুঠোয় রয়েছে। এখন থেকে আমরা পৃথক পৃথকভাবে নিজ নিজ প্রযুক্তি কাজে লাগানোর জন্য গবেষণা চালিয়ে যেতে লাগলাম। 1 সপ্তাহ পর মাইকিং হচ্ছে। মস্কো স্টেডিয়ামে কমিউনিস্টদের জাতীয় জনসভা। উক্ত জনসভায় লেনিন সহ কেন্দ্রীয় নেতৃবর্গ জাতির উদ্দেশ্যে ভাষণ দান করবেন। পুরো মস্কো নগরী প্রচার অভিযানে মুখরিত। কান পাতা ছিল মুশকিল। শহরে যতগুলো মাইক চলছিল সবগুলোই আমাদের কমরেড মাইক সার্ভিসের মাইক। উক্ত জনসভা চালানোর জন্য আমাদের মাইকই ভাড়া করেছিলেন কমরেড নেতাজিরা। 10 নভেম্বরের জাতীয় বিশাল জনসভার কামিয়াবির জন্য কেন্দ্রীয় কর্মী সম্মেলন আহ্বান করা হলো মাওসেতুং হলে। তাদের এসব প্রোগ্রামের খবর পেয়ে আমি মাওলানা আব্দুস সাত্তার বলখি, কমান্ডার আলায়েভ ও ফাগুদায়েভকে ডেকে পাঠালাম আমার নির্জন কুটিরে। সাথে রাখলাম পাইলট সুরাসিকো, জামিলিনা ও কেনিডলিকে। গভীর রাত। সারা দুনিয়া ঘুমের কোলে ডলে পড়েছে।
নীরব নিথর রজনী। আমরা রুদ্ধধারে বসে গেলাম পরামর্শে। 10ই নভেম্বরের জনসভা ও কেন্দ্রীয় কর্মী সম্মেলনকে পণ্ড করার জন্য পরামর্শ চাইলাম। মাওলানা বললেন, কর্মী সম্মেলনে আত্মঘাতী হামলা করা যেতে পারে। 5 জন সাথী একেবারে বেচাইন হয়ে গেছে। এদেরকে কাজ না দিলে ওরা চলে যাবে। এতদিন বসে বসে থাকার কারণে আমাদের প্রতি অনীহা ভাব এসে গেছে। তারা আত্মঘাতী আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন এদের ব্যাপারে আগে ফয়সালা করুন, তারপর অন্য বিষয়ের আলোচনা। জিজ্ঞাসা করল, কর্মী সম্মেলনে কতজন লোক লাগবে? তার একটা সংখ্যা আমাকে দিলে আমি কিছু পরামর্শ দিতে পারব। কমান্ডার ফাগুদাইফ জিজ্ঞাসা করলেন, হলরুমটি কত বড় হবে তা জানতে পারলে কতজন লোক লাগবে তা বলা যাবে। জামিলিনা বলল, উক্ত হলে আমরা প্রায় 200 লোক নিয়ে মিটিং করেছি। আমি জিজ্ঞাসা করলাম, এখানে কি 200 লোক হবে? জামিলিনা, না, 200 লোক হবে না, ঊর্ধ্বে 100 জন হতে পারে। 10 তারিখের সভার কামিয়াবির জন্য এই মিটিং। এখানে কেন্দ্রীয় 2-3 জন নেতা থাকবেন, বাকি সাথীরা শুধু মহানগরীর। যদি 100 লোক হয় তবে একজনই যথেষ্ট। তবে প্রোগ্রাম যেন 100 কামিয়াবি হয়, সেজন্য আমার ইচ্ছা 2 জনকে পাঠাবো। মাওলানা, হ্যাঁ, আমারও খেয়াল এমনই। 2 জন হলে প্রোগ্রাম মিস হওয়ার সম্ভাবনা নেই। তারপর আমি বললাম, যে 2 জনকে পাঠানো হবে তারা কাস্তে হাতুড়ি মার্কা নিশান হোন্ডায় উড়াবে, গায়েও পরবে কাস্তে হাতুড়ি মার্কা গেঞ্জি। প্রত্যেকের সাথে থাকবে হ্যান্ডব্যাগ। ওরা হলে প্রবেশ করে বিপরীত দিকে অর্থাৎ 2 জন দুদিকে বসবে। মিটিং আরম্ভ হওয়ার সামান্য পরে 2 জন একসাথে গ্রেনেড চার্জ করবে। নেতারা বক্তৃতার পর যখন হাততালি বাজিয়ে মঞ্চ গরম করে তোলে, এরই ফাঁকে ওরা কাজ শেষ করবে। আমার পরামর্শে সবাই একাত্মতা প্রকাশ করলেন। মাওলানা 2 জনের নাম পেশ করলে আমি তাদেরকে নির্বাচন করলাম। মিস জামিলিনা, আত্মঘাতীর জন্য যদি আপনাদের 5 জন থেকে থাকেন তাহলে সম্মেলনে যাবেন 2 জন আর বাকি থাকবেন 3 জন। এই 3 জনকে 3 জায়গায় পাঠাতে পারেন। যদি আপনারা বলেন তাহলে তার ব্যবস্থা আমি করে দিতে পারবো। আমি জিজ্ঞাসা করলাম, সে প্রোগ্রাম কি ধরনের তা যদি বলতে পারেন তাহলে বিবেচনা করে দেখব দেয়া যায় কিনা। উত্তরে সে বলল, আমি 3 জন নেতার বাসায় 3 জনকে পাঠাবো। এই 3 জনই হলেন লেনিনের বন্ধু, কমিউনিজমের উঁচু পর্যায়ের নেতা। আমি তাদেরকে টেলিফোনে বলবো, আগামীকাল সকাল 9টায় আপনার বাসায় আসব, জরুরি পরামর্শ আছে। তখন সবাই 9টায় নিজ নিজ বাসায় অপেক্ষা করবেন। কারণ আমার প্রতি সবাই খুব আস্থাশীল। আমাকে ওরা অন্য নজরে দেখেন। আমাকে তারা কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব দিতে চেয়েছেন। আমি তা বারবারই প্রত্যাখ্যান করেছি। যদিও দায়িত্ব নেইনি, কিন্তু তাদের সাথে সমান তালেই রাজনীতি করে যাচ্ছি, তাই তারা আমার জন্য অপেক্ষা করবেন। আমি চিন্তা করে দেখলাম প্রস্তাবটা খুবই সুন্দর। অন্যরাও তা সমর্থন করলেন। কমান্ডার আলাইফ বললেন, তাহলে তো আরও 2টি হোন্ডা প্রয়োজন হবে। কেনিডুলি বলল, তা দেওয়া যাবে। সময়ের কথা জিজ্ঞাসা করলে জামিলিনা বলল, এ 3 জন কেউ কর্মী সম্মেলনে যাবেন না। কর্মী সম্মেলন বসবে রাত 8টায়। সম্মেলন চলবে 2 থেকে 3 ঘন্টা। সবাই যদি 9টায় কাজ করে তবে একসাথেই 4 জায়গায় কাজ হয়ে যাবে। এতে সারা দেশে বিরাট আতঙ্ক ছড়িয়ে পড়বে। আমরা সবাই এ পরামর্শে একমত হয়ে গেলাম। তারপর 5 জন মুজাহিদ সাথীকে ডেকে এনে তাদের কাজ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দিলাম। অতঃপর মিটিংয়ের দিন সকালে সবাই গোসল করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে প্রার্থনা করলাম। তারপর সাথীদের সাজিয়ে পাঠিয়ে দিলাম। আমরা তাদেরকে বিদায় জানিয়ে সিজদায় পড়ে রইলাম। ঠিক 9টার সময় একযোগে 4 জায়গায় বিস্ফোরণ হয়ে গেল। সকাল 10টায় রেডিও মস্কো থেকে খবরে বলা হলো এই মর্মান্তিক হামলার কথা। সারা দেশে হইচই পড়ে গেল। মিটিংয়ে নিহত হলো 105 জন, কেউ বাঁচতে পারেনি। আর 3 বাসায় নিহত হলো 3 জন নেতাসহ মোট 8 জন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করলাম। এতদিন পরে আবারও হামলা, আবারও সংঘাত, বলশেভিকদের প্রাণ কেন্দ্রে আঘাত। এমন সময় আক্রমণ আসলো যখন সারা দেশ আমাদের নিয়ন্ত্রণে।
সারা দেশে আমাদেরই বিজয় নিশান তরুণে তরুণে আকাশে বাতাসে পতপত করে উড়ছিল। যখন মুজাহিদদের যাবতীয় তৎপরতা বন্ধ করে দেওয়া হচ্ছিল, তাহলে এই বর্বরোচিত হামলা কাদের পক্ষ থেকে? কে করল এই আক্রমণ? এই প্রশ্নগুলো ছিল কমিউনিস্ট স্রষ্টা স্বয়ং লেনিনের। লেনিন বর্তমানে পাগল প্রায়। আর মাত্র 5 দিন বাকি জাতীয় সম্মেলনের। যে সম্মেলনে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দেওয়া হবে, তারই 5 দিন আগে এই হত্যাকাণ্ড। তাহলে কি ঘাতক আমাদের ভিতরে ঢুকে পড়েছে? ঘাতক কি আমাদের কেউ? আরও কত চিন্তা লেনিনের মাথায় হাজির হয়ে কুরু কুরু করে মগজ খাচ্ছিল, তার ইয়ত্তা নেই। লেনিনের ঘুম, আরাম আয়েশ, খাওয়া দাওয়া সবই হারাম হয়ে গেল। তার প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছিল না। একজন উম্মাদের মতো দিন কাটাতে লাগলো লেনিন। এখন সে আপনজনদেরকেও বিশ্বাস করতে পারছে না। সর্বত্র দেখা দিল অন্তর্দ্বন্দ্ব। লেনিন মনে করলেন 10 তারিখের জাতীয় কনফারেন্স বাতিল করার জন্যই এ হামলা চালিয়েছে। তাই যে কোনো মূল্যে সম্মেলন করতে হবে। সম্মেলন করতে না পারলে সারা দেশে বদ আসর পড়বে। এ হামলার কারণে প্রচার অভিযান অনেকটা দুর্বল বা শিথিল হয়ে গেছে। এটাকে অবশ্যই জোরদার করতে হবে। হত্যাকাণ্ডে মর্মাহত মানুষের দৃষ্টি সম্মেলনমুখী করে দিতে পারলে সব গণ্ডগোলের অবসান ঘটবে। এসব ভেবেচিন্তে প্রচার অভিযানকে জোরদার করার জন্য প্রতিটি শহরে শহরে, হাটে বাজারে, গ্রামগঞ্জে ব্যান্ড পার্টি নামিয়ে দিলেন। বাদ্যের তালে তালে দুলতে থাকলো সারাটি দেশ। সে প্রচার অভিযানের স্লোগান ছিল, দুনিয়ার মজদুর এক হও, এক হও। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। 10 তারিখের জনসভায় যোগ দিন, যোগ দিন। লেনিনের জনসভায় যোগ দিন, যোগ দিন। সবার মুখে একই বাত, লেনিনবাদ, লেনিনবাদ। আমরা সবাই লেনিন সেনা, ভয় করি না বুলেট বোমা। কমিউনিজম দিচ্ছে ডাক, মৌলবাদ নিপাত যাক। 10 তারিখের সম্মেলনের প্রচার 1000 গুণ বেশি বৃদ্ধি করলেন এবং রাত 8টায় লেনিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, প্রিয় দেশবাসী, আমরা যখন সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করেছি, বিজয় যখন আমাদের পদচুম্বন করেছে, সারা দেশে যখন আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লাভ করেছে, দেশবাসী যখন সাদরে কমিউনিজম মেনে নিয়েছে, ঠিক সে সময় এক কুচক্রী মহল আমাদের বিজয়কে, অর্থাৎ জনগণের বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য এই ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে। এরা জনগণের বন্ধু নয়, এরা দেশের ও জনগণের শত্রু। এদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া গেল। আজ যারা আমাদের মাঝে নেই, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করে সাহসিকতার সাথে এগিয়ে যেতে নির্দেশ দেওয়া গেল। শোকার্ত পরিবারকে আমার সরকারের পক্ষ থেকে 1 লক্ষ করে টাকা প্রদান করা হবে। তিনি আরও বললেন, প্রিয় দেশবাসী, আমি জাতির সম্মুখে ওয়াদা করছি, সে ঘাতকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। খুনের প্রতিশোধ নেওয়া হবে। খুনিরা হয়তো আমাদের মাঝেই লুকিয়ে আছে, তা বের করতে হবে। কুচক্রী মহলের যাবতীয় দুরভিসন্ধি ধূলিসাৎ করে দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন রুহানি বা মৌলবাদীদের দৌরাত্ম্য কতটুকু পৌঁছে গিয়েছিল, তা কিভাবে ঠান্ডা করা হয়েছে। তাদের পরিণাম আপনারা প্রত্যক্ষ করেছেন। মুজাহিদদের পরিণামও নিজ চোখে দেখেছেন। এসব কুচক্রী মহলের পরিণামও হবে অভিন্ন। প্রিয় দেশবাসী, আগামী 10ই নভেম্বর জনসভায় আপনারা দলে দলে যোগদানের মধ্য দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিন, আমরা কমিউনিস্ট বিপ্লবের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। সারা দুনিয়ায় আমরা কমিউনিস্ট বিপ্লবের ঝড়ো হাওয়া বইয়ে দিব। আমাদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। লেনিনের 20 মিনিটের বক্তব্যে রাজনীতিতে মহল চাপা প্রতিক্রিয়া দেখা দিল। অনেক নেতাকর্মীরা ভাবছিলেন যে লেনিন এর জন্য আমাদেরকেই সন্দেহ করছেন। যদি তাই হয়, তবে ঘাতক সাজতে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সনদপত্র নেওয়া লাগবে না। ওস্তাদ লেনিনই এ পাঠ পড়িয়েছেন। যদি সন্দেহই করেন, তাহলে আমরা সে পথই বেছে নেব। এদিকে মিস্টার লেনিন বারবার জনসভায় অংশগ্রহণের জন্য দাওয়াত দিচ্ছিলেন। তার দাওয়াত গ্রহণ না করাটা ছিল আমার জন্য শক্ত বেয়াদবি, কারণ কমিউনিস্ট পার্টির জন্মদাতা ও বিশ্বখ্যাত একজন নেতার আহ্বান লঙ্ঘন করা আমার মতো নগণ্যের জন্য জায়েজ নয়। তাই সবাই অংশগ্রহণের জন্য তৈরি হতে লাগলাম। লেনিন চাচার জনসভায় খালি হাতে অংশ নেওয়া ঠিক হবে না। তাই 30 ভোল্টের 2টি মাইকের ব্যাটারি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেজন্য পাইলটকে
30 ভোল্টের ব্যাটারির 2টি কভার আনতে বললাম। কভার আনার সময় কোনো মানুষ যেন না দেখে সে নির্দেশ দিয়েছিলাম। পাইলট জানতে চাইলেন ব্যাটারির কভার দ্বারা কি হবে। আমি উত্তরে বললাম, লেনিন চাচা বক্তৃতা দিতে গিয়ে যদি ফিউজ হয়ে যায় ব্যাটারির সাহায্যে চার্জ করা হবে, তাই আমরা খালি হাতে না গিয়ে ব্যাটারি নিয়ে যাব। 10 তারিখ যতই ঘনিয়ে আসছিল নিরাপত্তা ততই জোরদার হচ্ছিল। প্রতিটি স্টেশনে স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে, যেন রেলপথে কোনো অবৈধ অস্ত্র বহন করতে না পারে। তেমনিভাবে নদী বন্দরে ও বাস টার্মিনালগুলোতে মোড়ে মোড়ে ও বিশেষ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। ইন্টেলিজেন্সের সদস্যরা অর্থাৎ গোয়েন্দারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। অগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ যন্ত্র নিয়ে সর্বত্র টহল দিচ্ছে। এদিকে ঘোষণা দেওয়া হলো যাত্রীরা কোনো ধরনের ব্যাগ বা লাগেজ বহন না করে। এই আইন 12 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তারপর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবে। তাদের নিরাপত্তা দেখে এমন মনে হচ্ছিল যে স্বয়ং আজরাইলও লেনিনের দেশে বিনা অনুমতিতে ঢুকতে পারবে না। যদি ঢোকে তাহলে গোয়েন্দা বা সেনাবাহিনীর হাতে ধরা পড়বে। এমনই নিরাপত্তার ব্যবস্থা করলেন। 8 তারিখ রাত 11টায় আমার 5 জন সহযোগী মুজাহিদ ভাইকে হোটেল গার্ডেনে ডেকে আনলাম পরামর্শের জন্য। 10 তারিখের সভা কামিয়াবির জন্য সকলের কাছে পরামর্শ দিলেন। আমি বললাম, আত্মঘাতী হামলা করে যদি আমরা সবাই শহীদ হয়ে যাই, তাহলে পরবর্তীতে কে এগিয়ে আসবে জেহাদি পরচম হাতে নেওয়ার জন্য? মাওলানা বলখি, আমি মনে করি আপনি থাকলেই পরবর্তীতে জেহাদি কার্যক্রম চালিয়ে যেতে পারেন। আপনার একটি হাত শহীদ হয়েছে, আপনি মাজুর। আল্লাহর নিকট হাজির হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তখন আপনার হাতেই সাক্ষ্য দিবে যে আপনার পথে এই হাতটি শহীদ হয়েছে। আমাদের এমন কোনো চিহ্ন নেই, কাজেই আত্মঘাতী হামলার জন্য আমি এজাজত চাই। তাছাড়া এই প্রোগ্রাম কামিয়াব করতে হলে আত্মঘাতী হামলা ছাড়া আর বিকল্প নেই। এখন চিন্তা করে যে সিদ্ধান্ত দিবেন তাই আমরা নেব। পাইলট সুরাসিকো ও ববিলট আত্মঘাতী হামলার কথা শুনে ঘাবড়িয়ে গেলেন। এটা কি করে সম্ভব হয়? তাই সুরাসিকো জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আমরা তো ওয়াজ নসিহতে শুনেছি আত্মহত্যাকারী জাহান্নামী, তাহলে আত্মঘাতী হামলাকারী আত্মহত্যা নয়? সুরাসিকোর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম, আপনার প্রশ্ন ঠিক। আত্মঘাতী হামলার সুরত আত্মহত্যার মতোই, তবে আত্মঘাতী আর আত্মহত্যা দুটি এক জিনিস নয়। আত্মহত্যা আর আত্মঘাতীর নিয়ত, কারণ ধরন এক নয়। এর মধ্যে রয়েছে অনেক ব্যবধান। আমি একটু খুলে বললেই তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপর বললাম, দেখুন পাইলট সাহেব, আত্মহত্যার মধ্যে নিচের কারণগুলো খুঁজে পাওয়া যায়, যেমন 1. প্রেমে ব্যর্থ হয়, 2. প্রিয়জন থেকে আঘাত পায়, 3. ব্যবসা বাণিজ্যে ধরা খায়, 4. রোগ ব্যাধিতে কষ্ট করলে। এগুলো ছাড়াও আরও কিছু কারণে তা করতে পারে। বালা মুসিবতে ধৈর্য ধরতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখানে সে ধৈর্য হারা হয়ে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা সমস্ত অসুবিধা দূর করতে পারেন তা ভুলে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, অর্থাৎ ঈমান হারা হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ কারণেই সে জাহান্নামী। আর আত্মঘাতী হামলা এমনটি নয়। এখানে আল্লাহর দুশমনকে হত্যা করা এবং শাহাদাত লাভ করা এবং আল্লাহর জমিনে খিলাফত প্রতিষ্ঠা করা, এগুলো থাকে তার নিয়ত। কাজেই আত্মহত্যা আর আত্মঘাতীকে এক নজরে দেখা ঠিক হবে না। তাছাড়া মুতার অভিযানকেও দলিল হিসাবে পেশ করা যেতে পারে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম সম্রাটের 4 লক্ষ সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 3000 মুজাহিদকে প্রেরণ করেছিলেন। এখানে দেখার বিষয় হল অস্ত্রবল, জনবল ও কলাকৌশল কোনোটিরই সমস্যা ছিল না। এ বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য প্রেরণ থেকে বিরত থাকেননি। মুতার অভিযান সংগঠিত হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করার কারণে। একজন মুসলমান হত্যার বদলা নিতে গিয়ে হজরত জাইদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা সহ অনেক জলিলুল কদর সাহাবা প্রাণ দিয়েছেন। আর শহীদ হলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়। তাই সবাই আত্মঘাতী হামলাকে বেছে নিয়েছেন। এ ব্যাপারে আপনাদের অভিমত কি তা জানতে চাই।
আমার প্রশ্নের উত্তরে পাইলট ববিলট বললেন, আমার খেয়াল হলো বেঁচে থেকে আরও জেহাদ করা। একথায় সুরাসিকেও একমত পোষণ করলেন। আমি দুজনকে বাদ রেখে 3 জন দ্বারা একটি গ্রুপ রচনা করে বললাম, প্রিয় বন্ধুরা, মাইকের ব্যাটারির খোসা 2টি মাইক নেওয়ার সময় সাথে করে নিয়ে যাবে, তারপর রাখবে মঞ্চের নিচে। এতে কেউ এটাকে বোমা বলে ধারণা করবে না। এর মধ্যে এমন বস্তু রয়েছে যার দ্বারা কোনো বিস্ফোরক নির্ণয় যন্ত্র তা ধরতে পারবে না। দুজনে 2টি বোমা অন্য ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রাখবে। একজন গ্রেনেড নিয়ে 200-300 মিটার দূরে দাঁড়িয়ে থাকবে। তোমার কাছ দিয়ে কোনো গোয়েন্দা গেলেই বুঝতে পারবে তোমার নিকট গ্রেনেড আছে। তখন তুমি একটু চিল্লাচিল্লি করলে আরও গোয়েন্দা ও আর্মিরা তোমার নিকট ছুটে আসবে। তখনই তুমি তা ব্লাস্ট করে দেবে। এতে যে কয়জন খতম হয় সে কয়জনই শেষ হবে। এভাবে সব কাজ বুঝিয়ে দিয়ে তাদেরকে বিদায় দিলাম। ওরা চলে গেল। পাইলটদ্বয় মিনতি সহকারে বললেন, হুজুর, জিহাদি কার্যক্রম আপাতত বন্ধ হয়ে যাবে বলেই মনে হচ্ছে, কারণ আপনার হাতে আর কোনো মুজাহিদ নেই। সবাই জান্নাতে চলে যাওয়ার জন্য প্রস্তুত। অতএব আমাদেরকেও একটি দায়িত্ব দেন, যেন আমরাও শাহাদাতের মর্যাদা পেতে পারি। তারা কি কাজ করবেন তা জানতে চাইলে বললেন, লেনিনের গাড়ির নিচে বোমা নিয়ে পড়ে যাব। দীর্ঘ আলোচনার পর এই দায়িত্ব দুজনকে দেওয়া হলো। 10 তারিখের ভোর হতেই চলছে সভার আরও আয়োজন। ব্যাটারি মঞ্চের নিচে ফিট করা হলো। সাউনেতা ও পাতিনেতারা ভাষণ দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হলো। তিল রাখার জায়গাটুকু নেই। নিচের দিক থেকে আরম্ভ করে আস্তে আস্তে উপরে বক্তাদের দিকে যেতে লাগলো। লেনিন এখনও এসে পৌঁছাননি। পাইলট দুজন বোম নিয়ে লেনিন আসার পথে দাঁড়ানো ছিল। লেনিনের গাড়িবহর আস্তে আস্তে আসতে লাগলো। কোন গাড়িটি লেনিনের তারা অনেক পূর্ব থেকেই জানত, কিন্তু আজ গাড়ি পরিবর্তন করে এসেছে। তাই একটি গাড়ির নিচে বোমাসহ পড়ে গেল। আস্ত গাড়িটি উড়ে গেল বটে, কিন্তু লেনিন সামান্য আহত হয়ে হাসপাতালে চলে গেলেন। এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে সভা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হলো। তখন 3 জন একসাথে সব কয়টি বোমা ফাটিয়ে দিল। সাথে সাথে মঞ্চটি উড়ে গেল। মঞ্চে ও আশপাশের লোকজনের কোনো চিহ্ন রইল না। এতে কেন্দ্রীয় 8-10 জন নেতাসহ প্রায় 68 জন নেতা নিহত হল। আহত হলো প্রায় 200। এদেরকে হাসপাতালে ভর্তি করা হলো। এই আক্রমণে বলশেভিকদের মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছিল। সারা দেশে আতঙ্ক বিরাজ করছিল। কড়া নিরাপত্তার ভিতর দিয়ে লেনিনের চিকিৎসা চলতে লাগলো।